আমরা প্রপার ওয়েতে আমরা ডাক্তারের কাছে যেতে পারবো, আমরা প্রপার মেডিকেশন নিয়ে আমাদের নিজেদের হেলথ এবং নিজেকে বেটার রাখতে পারবো বা ইউজিং মানে আমাদের ইমিউনিটি সম্বন্ধে বেসিক নলেজ থেকে। আচ্ছা আচ্ছা। এবং একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা যদি ইমিউনিটিটাকে কি জিনিস আর কি মানে ওটাকে সামারাইজ করতে চাই এখানে, হ্যাঁ এটা আর কি ইমিউনিটি বেসিক্যালি এতক্ষণ পর্যন্ত ডিসকাস করেছিলাম যে একটা ছিল সহজাত বা ইনেট, একটা হচ্ছে অভিযোজিত বা অনাক্রমতা। হ্যাঁ। তো এই অ্যাডাপটিভ ইমিউনিটি আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক, একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা ইনডিউসড। মানে সুমিত একটা কথা, তুমি এবার তার মানে বলতে চাইছো যে আমরা প্রথমে জানলাম যে আসলে ইমিউনিটি ব্যাপারটা কি, তারপরে তুমি আমাদেরকে বললে যে আসলে ইমিউনিটি সম্বন্ধে আমাদের কেন জ্ঞান থাকা দরকার। এবার তুমি বলতে চাইছো যে আমরা এই ইমিউনিটিটা বাড়ানোর জন্য আমরা কি কি করতে পারি, বাড়ানোর জন্য নয়, ইমিউনিটির জ্ঞানটা থেকে আমি অ্যাপ্লিকেশনটা কি করতে পারি, আমি যে অ্যাপ্লিকেশনটা কি করতে পারি সেটা বলতে চাইছো তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই অ্যাপ্লিকেশনটা জায়গা কি আমি তাহলে কি দেখলাম যে আমাকে ইমিউনিটিটাকে বাড়ানো দরকার, মানে এবং ইমিউনিটি বাড়ানো দরকার বা আমাকে এই যে সমস্ত রোগগুলো হচ্ছে সেখানে আমাকে কোনো ভাবে ইন্টারফেয়ার করতে হবে। আমরা যে বিইং অ্যাজ এ রিসার্চার বা আমরা যারা সায়েন্স বিজ্ঞান করছি, আমাদের বিজ্ঞানের উদ্দেশ্য কি থাকে যে ন্যাচারাল প্রসেসটাকে ম্যানিপুলেট করতে হবে ফর দ্য হিউম্যান ওয়েলবিং। তাহলে এই ম্যানিপুলেশনটা কিভাবে করতে পারি, আমি ইনেট ইমিউনিটিতে আমার খুব একটা কিছু করার স্কোপ নেই, কারণ ওটা একটা ন্যাচারাল প্রসেস। আমার যে জায়গাটা আমি করতে পারি সেটা হচ্ছে যে অ্যাডাপটিভ ইমিউনিটি জায়গাটা। অ্যাডাপটিভ ইমিউনিটি একটা ন্যাচারাল প্রসেস আছে, মানে অ্যাডাপটিভ ইমিউনিটি আমি ন্যাচারাল ওয়েতে গেইন করছি। একটা হচ্ছে কি যেটা মায়ের বডি থেকে আসে, যেটা প্যাসিভ ইমিউনিটি বলা হয়। বাচ্চাটা যখন ফিটাসে রয়েছে সেই সময় তার ইমিউন সিস্টেমের যে কম্পোনেন্টগুলো সেগুলো মায়ের ইমিউন সিস্টেম থেকে সে অ্যাচিভ করে, এবং একটা বাচ্চা আর্লি 2 বছর 3 বছর পর্যন্ত ওই মায়ের বডি থেকে যে ইনহেরিট করে নিয়ে আসছে যে সেলগুলো বা ইমিউন সেলগুলো সেগুলো দিয়ে তা চলে। এবারে কি হয়, ভ্যাকসিনেশন করি আমরা ওই স্টেজে 1 বছর 6 মাস বয়সে, 1 বছর বয়সে, 2 বছর বয়সে, কারণ আর্লি স্টেজে আর্লি চাইল্ডে ইমিউনিটিটা লো থাকে, মানে মায়ের বডি থেকে থাকে, এবার সেটা আস্তে আস্তে ডিক্লাইন করে, মানে প্যাসিভ ইমিউনিটি ডিক্লাইন করে, আমাকে ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করতে হয়। এর আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে হিউম্যান আমরা যারা মানুষ তারা অনেকটা ন্যাচারাল এনভায়রনমেন্টে বড় হয়েছে। একদম ঠিক। হ্যাঁ, আমাদের এক্সপোজার অনেক বেশি ছিল উইথ দ্য নেচার, তাহলে অটোমেটিক্যালি আমরা ন্যাচারালি কিছু ইনফেকশন গেইন করেছি। ছোটবেলায় অনেক খোঁড়া হতো, ফুসকুড়ি হতো, জলের থেকে মানে আমরা ইনফেকশনটা নেচার থেকে গেইন করেছি, এবং যে ছোট বাচ্চা যত বেশি নেচারের ইনফেকশনটাকে গেইন করেছে সেই তার ইমিউন সিস্টেম তত বেটার ডেভেলপ হয়েছে। এখন কি হয়েছে, এখন নাম্বার অফ চাইল্ড অনেক কম, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিগুলোতে সিঙ্গেল চাইল্ড, তারা অনেক বেশি হাইজিন মেনটেন করে থাকে। সেই হাইজিন মেনটেন করে থাকার জন্য তাদের যে চিলড্রেন তাদের কিন্তু ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করার জায়গা নেই, সেখানে আমাকে ইনডিউস করতে হবে। সেই ইনডিউসটা আমি কিভাবে করতে পারি, বাই এ ভ্যাকসিনেশন। যেখান থেকে ডেভেলপ কান্ট্রিতে ভ্যাকসিনেশন খুব ওল্ড কনসেপ্ট, কিন্তু আমাদের মতো মডার্ন মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো ইন্ডিয়াতে বা যে সমস্ত যে আমার ডেভেলপিং কান্ট্রি সেখানে কিন্তু ভ্যাকসিনেশন অনেক পরে পপুলারাইজ হয়েছে। তো এই ভ্যাকসিনেশনের পারপাসটাই হচ্ছে যে আমি আমার যে হিউম্যান বডি রয়েছে তাকে আমি আর্লি স্টেজে আমি ইমিউনিটি নলেজটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যে ইমিউনিটি নলেজ থেকে দেখতে পেয়েছি যে আমরা যদি ইনডিউস করতে পারি একটা ইন্ডিভিজুয়ালকে, তার ইমিউন সিস্টেমকে আমরা এনহ্যান্স করতে পারি, বাট সেটা শুড বি এট দ্য আর্লি স্টেজ। এমন নয় যে আমি আজকে 25 বছর বয়সে একজনকে ভ্যাকসিনেশন করবো। আচ্ছা, তাহলে তো কোনো লাভ নেই। হ্যাঁ ঠিক, কোনো লাভ নেই। যখন ইমিউন সিস্টেম ডেভেলপ করছে সেই ডেভেলপিং কন্ডিশনে বা ডেভেলপ সিস্টেমে যখন মায়ের বডির ইমিউন সিস্টেমটা ইমিউন কম্পোনেন্ট গুলো ফল ডাউন করছে এবং ইন্ডিভিজুয়ালের বডি ইমিউন সিস্টেমটা বাড়ছে, উপরের দিকে উঠছে, সেই সময়তে আমাকে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট নিতে হবে। তো ইমিউনিটি নলেজটা আমাদেরকে এইখানে হেল্প করে। আমরা সাধারণ লোককে বোঝাতে পারি না কেন পোলিও খাওয়াবো, আমরা সাধারণ লোককে বোঝাতে পারি না কেন মিজেলসের টিকা দেবো। আমার এখন মনে আছে ছোটবেলায় গ্রামের স্কুলে যখন পড়াশোনা করতাম, হসপিটাল থেকে স্কুলে ভ্যাকসিনেশন দিতে যেত, যেদিনকে ভ্যাকসিন দিতে আসতো গোটা স্কুল ফাঁকা হয়ে যেত। ভয় নাকি? ভয়, হ্যাঁ। আচ্ছা, কিন্তু তার যে গুরুত্ব, তার সেই গুরুত্বটা যদি আমি সাধারণ মানুষের, তাদের বাবা মারা যদি ইমিউনিটির বেসিক নলেজ গুলো থাকে, তারা কিন্তু সেখান থেকে বুঝতে পারবে যে আমার ছেলে মেয়েকে ভ্যাকসিন দেওয়া দরকার। কারণ আমরা মানছি যে ন্যাচারাল পাওয়ার নিয়ে জন্মেছি, কিন্তু ওভার দ্য টাইম আমরা যেমন ইভলভ করছি, আমাদের চারপাশে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস তারাও ইভলভ করছে। হ্যাঁ, সবসময় হোস্ট প্যারাসাইটের একটা কম্পিটিশন চলে। আচ্ছা, মানে ইমিউনিটি ভীষণভাবে হোস্ট প্যারাসাইট ইন্টারাকশনের উপর ডিপেন্ডেন্ট।
আমি ইভলভ করছি, আমার আমার প্যারাসাইটও ইভলভ করছে, মানে আমার প্যাথোজেন ব্যাকটেরিয়া ভাইরাস তারাও ইভলভ করছে। তাহলে আমার 10 বছর আগে আমি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাকে আমি দেখেছিলাম, আমার বডি দেখে চিনে রেখেছিল, 10 বছর পরে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আসে তাকে কিন্তু আমার বডি চেনে না। একদম ঠিক। তাহলে আমার কনস্ট্যান্ট একটা প্রসেস থাকা দরকার। তাহলে ইমিউনোলজির নলেজ থেকে আমি সাধারণ লোককে এই জায়গায় একটু কনভিন্স করাতে পারি যে হ্যাঁ, ভ্যাকসিনেশন ইজ এ ওয়ান অফ দ্য থিং, তোরা প্রত্যেকে ভ্যাকসিন নাও, ভ্যাকসিন দাও, বাচ্চাদেরকে রেগুলার ভ্যাকসিন সেন্টারে নিয়ে যাও, সেটা কিন্তু অনেক হেল্প করবে। তার বড় সুবিধা, আজকে ভারতবর্ষ পোলিও রিমুভ করতে পেরেছে, আজকে মিজেলস নেই, আজকে প্লেগ নেই, আজকে স্মল পক্স নেই। এই যে ডিজিজ গুলো যেগুলো একটা সময় বিগ মানে ডেডলিয়েস্ট ডিজিজ হিসেবে কনসিডার করা হতো, তারা কিন্তু আজকে মানুষ কিন্তু ভয় পায় না এগুলোকে। তার পিছনে বড় রোল প্লে করেছে আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ মানে ইনডিউস করা থ্রু ভ্যাকসিনেশন। তো ইমিউনোলজি সবচেয়ে বড় বা ইমিউন সিস্টেমের সবচেয়ে স্টাডিটা সবচেয়ে বড় সাকসেসফুল জায়গা হচ্ছে ভ্যাকসিনেশন। এবং সাধারণ মানুষের একটা পয়েন্ট অফ ভিউ থেকে তারা হয়তো এত টেকনিক্যালিটিস বুঝবে না, তারা কি সেল আছে না আছে তারা কিন্তু বোঝে। সেটা তো আমরাও বুঝতে পারছি না, আমিও হয়তো সবকিছু বুঝতে পারছি না, সেটা কথা না, মানে আসল যে থিমটা বোঝা। থিমটা হচ্ছে যে আমার রোগটা কি করে সারবে, একটা সাধারণ মানুষের কাছে আমার রোগটা কি করে সারবে, এবং সেই রোগটা সারবে তখনই যদি আমি প্রপার ভ্যাকসিনেটেড থাকি। আমি একটা পার্সনকে, একটা সাধারণ মানুষকে তখনই আমি ভ্যাকসিনেশনের জন্য কনভিন্স করাতে পারবো যখন সে তার কাছে ইমিউনিটি সম্বন্ধে বেসিক নলেজ থাকবে। আচ্ছা, আমাকে তো কোরিলেট লোকে তো বোঝাতে হবে কোরিলেট করে। আমি যে বলি একটা ভ্যাকসিন নিয়েছি, আমাকে ভ্যাকসিন দেবো, প্রথম প্রশ্ন আসবে কেন দেবো আমি, নিয়ে আমার কি লাভ হবে। তাহলে কি লাভ হবে বোঝাতে গেলে আমাকে জানাতে হবে তাকে যে তার শরীরের সিস্টেমটা, ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো সেই জায়গা থেকে মানে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো ভ্যাকসিন মানে যে ভ্যাকসিনেশন যেটা আর কি, মানে যেটা ইমিউনিটি সবচেয়ে বড় পাওয়ারফুল অ্যাসেট, এবং যেটা এখনো পর্যন্ত টোটাল 26খানা ডিজিজ, 26 ডিজিজ যেটা ভ্যাকসিনেশনের থ্রু রিমুভ হয়। এবং রিসেন্টলি যে কোভিড এর রেসপেক্টে যে হার্ড ইমিউনিটির যে কনসেপ্ট এসেছিল, সেই কনসেপ্টও দাঁড়িয়ে আছে এই ভ্যাকসিনেশনের স্ট্র্যাটেজির উপরে। মানে একটা পপুলেশন যত বেশি প্রপার ওয়েতে ভ্যাকসিনেটেড থাকবে, আমি পরে আসবো ডিটেলসে ডিসকাশনে যে কিভাবে ভ্যাকসিনেশনটা হেল্প করে। তো ভ্যাকসিনেশনের পারপাসটা কি, আমি আমার যেটা ডিজিজ কজিং এজেন্ট তাকে আমি আমার বডিতে একটা জায়গাতে পৌঁছে দিলাম, তো সেটা এমন অ্যামাউন্টে পৌঁছাবো না, অ্যামাউন্টটা এত কম হবে যাতে আমার বডিতে তার ডিজিজটা না হয়। মানে আমি একটা ভাইরাসকে আমার শরীরে ঢুকিয়ে দিলাম। এটা আমরা অনেক সময় দেখি কি একই সঙ্গে একটা ঘরে 10 জন আছে, কারো একজন সর্দি কাশি হয়েছে, সর্দি কাশি ছোঁয়াচ্ছে জিনিস, হাঁচি কাশি হচ্ছে, 10 জনের মধ্যে কিন্তু 10 জনের হাঁচি কাশিটা সংক্রমিত হয় না, সংক্রমিত হয় 1 জন 2 জন বা 3 জনের ক্ষেত্রে। এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কমপ্লিটলি ডিপেন্ড করে পার্সোনালাইজ ইমিউন সিস্টেমের উপরে, মানে কার কেমন ইমিউনিটি স্ট্রং বা কি কন্ডিশনে রয়েছে। এবং 10 জনই হয়তো ওই প্যাথোজেনটাই এক্সপোজ হয়েছে, ডিজিজ 2 জনের হচ্ছে, বাকি 5 জনের হচ্ছে না, সেটাও ডিসাইড করে যে কতখানি অ্যামাউন্ট অফ প্যাথোজেন আমার বডিতে ঢুকেছে। প্যাথোজেন ঢুকলেই যে আমার ডিজিজটা হবে তার কোনো মানে নেই, এটা ডিপেন্ড করছে তার অ্যামাউন্ট অফ প্যাথোজেনের উপরে বা অ্যান্টিজেনটার লোডের উপরে। তো ভ্যাকসিনেশনে কি আমি অ্যান্টিজেনটাকে পুশ করছি ভীষণ কম অ্যামাউন্টে, যে অ্যামাউন্টে আমার ডিজিজটা হবে না। তাহলে কি হবে, যখনই ওটা গেল অ্যান্টিজেনটাকে পেলো, সঙ্গে সঙ্গে আমার ইনেট ইমিউন সেলগুলো রয়েছে, ইনেট ইমিউন সেলগুলো সঙ্গে সঙ্গে সহজাত প্রক্রিয়ায় তাকে এনগাল্ফ করবে, খাবে, খেয়ে সেটাকে ক্লিয়ার করে দেবে। আর কিছু পোর্শন যারা এই অ্যান্টিজেনটাকে নিয়ে চলে যাবে টি সেলের কাছে আর বি সেলের কাছে। বি সেলকে বলবে দেখো এই অ্যান্টিজেনটা এসেছিল, তুমি এর এগেইনস্টে অ্যান্টিবডি বানাও। বি সেলটা অ্যান্টিবডি বানাবে, সঙ্গে সঙ্গে কিছু ক্লোন তৈরি করবে, যে ক্লোনটা রিজার্ভ থাকবে ফর দ্য ফিউচার। টি সেলটাকে তৈরি করবে, একটা টি সেল তৈরি করবে সঙ্গে সঙ্গে এফেক্ট শো করার জন্য এফেক্টর টি সেল, আর একটা টি সেল তৈরি করবে মেমোরি টি সেল, যে মেমোরি টি সেলটা চুপচাপ ওই লিফ নোডে বসে থাকবে। তাহলে আমার ওই অ্যান্টিজেনটা যদি আমি ধরে নিচ্ছি আমাকে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছে, পোলিও ভাইরাসটাকে আমার বডিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে পোলিও ভাইরাসটার এগেনস্টে আমার বডিতে টি সেল বা বি সেল তৈরি হয়ে বসে আছে। তারা 5খানা বা 6খানা করে তৈরি হয়ে আমার বডিতে, আমার যে লিম্ফয়েড টিস্যু সেখানে চুপচাপ একটা কোণাতে বসে আছে। এবার যদি এই যে ভ্যাকসিনেশনের উপর ডিপেন্ড করছে টি সেলের লাইফ কতটার উপরে, মানে এখানে হচ্ছে ভ্যাকসিন ডিজাইনের বায়োলজিস্টের একটা ক্রিটিক্যাল জায়গা, যে সে কতখানি স্ট্রং টি সেল রেসপন্স জেনারেট করতে পারছে।
এবার দেখা গেলো কোনো ভ্যাকসিনের যে টি সেল রেসপন্স বা বি সেল রেসপন্স সেটা 5 দিন পরে মরে যাবে, কোনো ক্ষেত্রে সেটা 5 বছর পরে মরবে, কোনো ক্ষেত্রে সেটা 10 বছর পরে মরবে। সেই কারণের জন্য ভ্যাকসিনেশন কখনো সিঙ্গেল ডোজ হয় না, 3টে ডোজ হয় বা 4টে ডোজ হয়। আচ্ছা। বা তারপরে আবার দেখবেন বা 3টে বা 4টে ডোজের পরে 5 বছর বা 6 বছর পর বুস্টার ডোজ হয়। বুস্টার ডোজের পারপাসটা হচ্ছে যে আমার টি সেল বা বি সেলটা বেঁচে আছে কিনা তাকে একবার চেক করে দেখে নেওয়া, তাকে একবার রিমাইন্ড করে দেওয়া যে ভাই আমি আছি, আচ্ছা, তুমি রেডি হয়ে বসে থাকো। আচ্ছা আচ্ছা, তুমি নিষ্ক্রিয় হয়ে যাও না। আচ্ছা, হ্যাঁ, নিষ্ক্রিয় হয়ে যাও না। তাহলে আমি অল্প ডোজে আবার ঢুকিয়ে দিলাম, সেটা ওই বুস্টার ডোজ বলা হয়, মানে বুস্টিং করার জন্য। তো এরকম আমাকে 2 বছর বয়সে ভ্যাকসিন দেওয়া হলো। 10 বছর বয়স বা 20 বছর বয়সে কোনো কারণে সেই ইনফেকশনটা আমার বডিতে এলো, তাহলে যদি আমাকে যদি ভ্যাকসিন দেওয়া না থাকতো তাহলে আমার বডির 7 থেকে 10 দিন সময় লাগতো ওই ওর এগেইনস্টে জেনারেট করা ইমিউনিটি জেনারেট করতে। 10 দিনে কিন্তু আমার বডিতে অনেক ড্যামেজ করে দিত। কিন্তু আমার মেমোরি সেলটা যেহেতু রেডি আছে, উইদিন দ্য 2 আওয়ার্স বা 4 আওয়ার্সের মধ্যে আমার মেমোরি সেল সঙ্গে সঙ্গে সিগন্যাল পেয়ে যাবে যে এতদিন যার জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম সে এসছে, তোমরা সংখ্যায় বাড়াও। আচ্ছা, সঙ্গে সঙ্গে 5খানা টি সেল হয়তো 50,000 বা 50 লাখ টি সেল হয়ে গেল, বা 20,000 বি সেল তৈরি হয়ে গেল। তৈরি হয়ে তারা যে অ্যান্টিজেনটাকে কমপ্লিটলি বা ইনফেকশনটাকে কমপ্লিটলি কিওর করে দিল। সেক্ষেত্রে কিন্তু যার বডিতে ইনফেকশন হচ্ছে সে বুঝতেই পারলো না যে তার কবে ইনফেকশন হলো, কবে ইনফেকশন সেরে গেল। আচ্ছা, এটা হচ্ছে ভ্যাকসিনেশনের, হ্যাঁ এটা হচ্ছে ভ্যাকসিনেশনের একটা মানে পার্ট আর কি। ভ্যাকসিনেশনের ইমিউনিটি সবচেয়ে বড় মানে অ্যাডভান্টেজ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। তো আমার কথা হচ্ছে যে যে ইস্যু এটা যে আমরা তো জানি যে আমাদের বডিতে তাহলে সবসময় একটা প্রশ্ন থাকবেই সাধারণ মানুষের, তাহলে আমার বডি যখন এতখানি স্ট্রং ইমিউন সিস্টেম রয়েছে, ভ্যাকসিনেশন রয়েছে, সবকিছু করছি, তাও আমার ডিজিজ কেন হচ্ছে, রোগ কেন হচ্ছে? বাচ্চারা তো আমরা সব নিয়ে জন্মেছিলাম, কিন্তু তা সত্ত্বেও কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমার বডিতে ইমিউন কম্পোনেন্ট যারা ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, ইন্টারফেরন অ্যান্টিবডিজ, তারা যেমন আছে, আমরা তো আমাদের নিজেদের উপর অত্যাচার কম করি না। আমরা পেস্টিসাইড নিচ্ছি, ডিওস্প্রের সঙ্গে ডিসইনফেক্টেন্ট নিচ্ছি, ফুডে অ্যাডিটিভ মেশাচ্ছি, কেমিক্যাল ইনজেস্ট করছি। এটা কনস্ট্যান্ট একটা টাগ অফ ওয়ার চলছে, মানে ইমিউন সেলগুলোর সঙ্গে এই যে পেস্টিসাইড বা টক্সিসিটি বা পয়জন, যেগুলো আর কি ন্যাচারালি আমরা ওভার দা টাইম আমাদের ইভলিউশনের জন্য আমরা ওভার দা টাইম মানে এগুলো আমরা অ্যাকুমুলেট করেছি, যে এনভায়রনমেন্টাল প্রবলেমগুলো, হ্যাজার্ডগুলো, সেই হ্যাজার্ডগুলোর সঙ্গে ইমিউন সিস্টেম কনস্ট্যান্ট ফাইট করতে হচ্ছে। ওকে যেমন প্যাথোজেনের সঙ্গে ফাইট করতে হচ্ছে, তার সেটা তো আছেই, তার বাইরে কিন্তু এদের সঙ্গেও ফাইট করতে হচ্ছে। এই ফাইট করতে গিয়ে যখনই ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়, সেই ডিসব্যালেন্সটা হলেই ইমিউনিটি রিডিউস করছে, ডিজিজটা বেড়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই ব্যালেন্সটা রয়েছে আমাদের বডিতে, আমরা ডিজিজ ফ্রি। আমরা ইনফেকশন হচ্ছে বুঝতেও পারছি না, হালকা একটা গা হাত ব্যথা করছে, জ্বর জ্বর হচ্ছে, 2 দিন থাকছে, 2 দিন পর কমে যাচ্ছে। কিন্তু যদি কোনো কারণে আমার ইমিউনিটি উইক হয়ে যায় বা ইমিউন সিস্টেম ব্যালেন্স গোলমাল হয়, তখন কিন্তু আমাদের রোগটা এক্সপ্রেস করে বা ডিজিজটা আমরা দেখতে পাই। অসাধারণ। আচ্ছা, তার মানে একটা জিনিস এখানে আমার মাথায় এলো জাস্ট তোমার এই সুন্দর মানে বর্ণনা থেকে, যে এই ধরো লাস্ট 200 থেকে 300 বছরে আমাদের যে এটা মারাত্মক ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে, তাই না? এবং এত মানে কেমিক্যালস, এত জিনিসপত্র আমরা আবিষ্কার করেছি। তার মানে এই যে একটা টেকনোলজিক্যাল হিউজ ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে মানে আমাদের যে নর্মাল যে ইভলিউশন অফ আওয়ার লাইফ, তাই না, সেই নর্মাল ইভলিউশন অফ লাইফটাকে একটা মারাত্মক ভাবে একটা নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে, সেটাই তুমি বলতে চাইছো কিছুটা। সেই জন্য মানে আমরা ধরো একটা ইভলিউশন প্রসেসে যদি এগিয়ে যেতাম, ধরো 5 মিলিয়ন ইয়ার্স ধরে আমাদের যে ইভলিউশন হয়েছে, সেই ইভলিউশনের প্রসেসে আমরা এগোতাম, সেটা একভাবে আমাদের ইমিউনিটি সিস্টেম জেনারেট হতো। কিন্তু এখন আমাদের যে পার্টারবেশন, যে ইনফ্লুয়েন্স অফ দিস পার্টারবেটিভ থিংস, এটা এতটা বেশি, সেই জন্য আমাদের নর্মাল ইভলিউশন প্রসেস অনেক স্লো হচ্ছে, রাদার দ্যান এইটা যতটা ফাস্ট আমাদের দরকার। সেটাই মানে এই যে কম্পিটিশন, এটাই হচ্ছে মেইন প্রবলেমেটিক জায়গা, একটা সব থেকে বড় প্রবলেমের জায়গা। এবার বুঝতে পেরেছে, মানে সহজভাবে আমার মতো সাধারণ মানুষের যেভাবে। আচ্ছা, তাহলে আমরা তো মোটামুটি অনেক কিছুই জানলাম সুমিতের থেকে। তা এবার কিন্তু এইবার কথাটা হচ্ছে যে জানলাম যে ইমিউনিটি কি, কেন আমাদের ইমিউনিটি সম্পর্কে জ্ঞান দরকার, ভ্যাকসিনেশন ওরিয়েন্টেড জিনিসপত্র আমরা জানলাম, বুঝলাম কি কি, কিন্তু আসলে এগুলো করতে গেলে আমাদের এবার কি কি করা যেতে পারে, মানে আমরা কি কি স্টেপ নেব? আমরা তো আমাদের তো কিছু ভাবতে হবে, এই যে এত সমস্যা, এই সমস্যা থেকে কি করে বেরোনো যায়।
তার জন্য তোমরা কি করে ভাবছো এই জিনিসগুলো নিয়ে? মানে প্রথমতই আমরা যেটা এখন পর্যন্ত দেখলাম যে এই যে ডেভেলপমেন্ট মানে ইমিউন সিস্টেমের ডেভেলপমেন্ট এটা একটা বডির ফিজিওলজিক্যাল প্রসেস। সেখানে তো আমরা যে কোনোভাবে ইন্টারফিন করতে পারি না, মানে একটা ডেভেলপমেন্ট বা কিছু। আমরা যেটা করতে পারি ইমিউন সিস্টেমটাকে যদি বাড়াতে হয়, একটা স্টেজ মানে ভ্যাকসিনেশন করে আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত বাড়াতে পারি। কিন্তু আজকে যেমন কোভিড, হঠাৎ করে একটা নতুন ভাইরাস এসেছে, আমরা ভ্যাকসিনোলজিস্টরা বা ইমিউনোলজিস্টরা জন্য প্রিপেয়ার ছিলাম না, না, আমরা ওর জন্য ভ্যাকসিনেশন বানাইনি। তাহলে আমাদের কিছু ন্যাচারাল মেথড মানে সোজা কথায় আমার ইমিউন সিস্টেমটাকে সাপোর্ট দিতে হবে। একটা সিস্টেম আমার আছে, একটা আর্মি আছে। আমি যদি আমার ইন্ডিয়ান আর্মি বা আমার যে কোনো কান্ট্রির আর্মির কথা বলি, আর্মিকে যদি আমি অস্ত্র না দিই, গোলাপ বারুদ না কিনে দিই, আমি যদি আর্মিকে অ্যামিউনিশন না প্রোভাইড করি, আর্মি ফাইট করতে পারবে না, অটোমেটিক্যালি যে কোনো কিছু ইনভেট করে যাবে। তো যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করা দরকার। আমরা কিভাবে আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করতে পারি, যার কিছু পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে এক হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত ঘুম দরকার। আমরা যেটা হয়েছে, আমরা কাজের প্রেসারে আমাদের ঘুমের টাইমটা অনেক কমে গেছে। আমাদের টোটাল যে আমরা জানি যে মানুষের যে শরীর সেটা একটা ডে লাইট সাইকেলে চলে। সেই ডে লাইট সাইকেলটাকে আমরা কমপ্লিটলি ডিস্টার্ব করেছি। আমাদের ওয়ার্ক প্রেসার বলি, আমাদের ওভার টাইম ইভলিউশনারি মানে যেভাবে আর কি ডেভেলপ করেছে, ডেভেলপের সঙ্গে সঙ্গে নিডগুলো যেগুলো চেঞ্জ হয়েছে। তো আমরা আমাদের প্রত্যেকটা মানুষ যারা ইমিউনো কম্প্রোমাইজড বা যারা ইমিউনোলজিক্যালি সাফার করছে, তারা কোনো না কোনো জায়গায় আমরা যদি ভালো করে তাদেরকে লাইফস্টাইল দেখি, তাদের লাইফস্টাইলে ঘুমের একটা কম ঘুমের একটা বড় রোল আছে। তো পর্যাপ্ত ঘুম আমার ইমিউন সিস্টেমকে সাপোর্ট করবে। সেকেন্ড, ভ্যাকসিনেশন। বারবার বলছি ভ্যাকসিনেশন ইন প্রপার টাইমিং। আমি এটা একটু ডিটেলসে পরের স্লাইডে আসবো। আমরা যদি ঠিকঠাক সময়ে যখন যে সময় ভ্যাকসিন নেওয়া দরকার, আমরা যদি আর্লি স্টেজে টোটাল যে ভ্যাকসিন শিডিউল আছে, এই ভ্যাকসিন শিডিউলটা একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের WHO এর একটা শিডিউল আছে, ইউনেস্কোর একটা শিডিউল আছে, এবং কান্ট্রি ওয়াইজ একটা শিডিউল আছে। মানে যে যে কান্ট্রিতে যে যে ডিজিজগুলো খুব প্রিভিলেন্ট, সেটা একটা ডিফাইন্ড মেডিসিন মানে ক্লিনিশিয়ানরা এবং ইমিউনোলজিস্ট একটা শিডিউল বানিয়েছে, যে শিডিউলটা ফলো করা খুব দরকার। আমি যদি প্রপারলি ভ্যাকসিনেশন থাকি, তাহলে আমি অ্যাটলিস্ট প্রচুর যে ডিজিজ যেগুলো আর কি পরবর্তীকালে এক্সপোজার যে চান্স থাকে, সেই জায়গাগুলোকে আমি রিডিউস করতে পারি আর্লি স্টেজে, আর্লি চাইল্ডহুডে আমি যদি প্রপার ভ্যাকসিনেশন করি। দেন ব্যালেন্স ডায়েটিং ভীষণ ইম্পর্টেন্ট প্রপার ওয়েতে। কারণ আমরা যে ইমিউন সেলগুলোর যে ডেভেলপমেন্ট নাম্বারগুলো ইনক্রিজ, আমি কি বলেছিলাম একটু আগে যে এনার্জি ড্রিভেন প্রসেস। একটা সেল থেকে 50 লক্ষ সেল হবে, সেই সেল মেশিনারিটি চালানোর জন্য প্রচুর এটিপি লাগবে, প্রচুর এনার্জি লাগবে। আমার ফুড হ্যাবিট যদি ভালো থাকে, আমি যদি ব্যালেন্স ডায়েট করি উইথ দ্য হাই ভিটামিন রিচ সোর্স খাবার ইনটেক করি, অটোমেটিক্যালি আমার সেল বিকাম হেলদিয়ার। আমার সেল যদি হেলদি থাকে, আমার ইমিউন সিস্টেম হেলদি থাকবে। ভিটামিন সি, ভিটামিন এ, এই ভিটামিনগুলো ভীষণভাবে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, ইমিউন সেলকে। তো ব্যালেন্স ডায়েট একটা খুব এসেন্সিয়াল। সেকেন্ড, স্ট্রেস। মানে মেন্টাল স্ট্রেস হচ্ছে সমস্ত মানে স্ট্রেস বায়োলজি একটা আলাদা ফিল্ড, হিউজ ফিল্ড। আমরা খুব কমন অন এন্ড অফ একটা মানে আমার নিজেরও সমস্যাটা ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম। খুব ঘন ঘন একটা সালসার হতো। একটা সালসার হচ্ছে যে ঠোঁটের ভিতর দিকে বা গালের ভিতরে ছোট ছোট আলসারাস ঘটনা ঘটে, অনেকেরই ঘটে। তো খালি যখন এখন হয় না, যখন এমএসসি স্টুডেন্ট ছিলাম, বিএসসি স্টুডেন্ট ছিলাম, খালি মানে প্রচন্ড একটা সালসার হতো, এবং বিশেষ করে পরীক্ষার সময় হতো। তো আমি ডাক্তারের কাছে যেতাম, ডাক্তার কি করতো, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি দিত, আর কোনো মেডিসিন দিত না, এবং 4 দিন 5 দিন পরে ওটা কমে যেত। কিন্তু তখন আমি ভাবতাম যে কেন আফটার সালসারটা বারবার কেন হয়। তো পরবর্তীকালে আমি যখন জিনিসটা নিয়ে একটুখানি এনকোয়ারি করতে গেলাম, আমি দেখলাম যে ডিউরিং দ্য এক্সাম পিরিয়ডে সেমিস্টার সিস্টেম, এক্সামিনেশন লোড, ভালো মার্কস পেতে হবে, ভালো গ্রেড করতে হবে, একটা প্রেসার থাকে সবসময়। এবং হোস্টেল লাইফে থাকতে গিয়ে একটা খাবারটা ভীষণভাবে কম্প্রোমাইজ হয়। তো দুটো স্ট্রেস, মানে ওই এক্সামিনেশন স্ট্রেস এবং মানে একটু কম্প্রোমাইজ ফুড, ওই স্ট্রেসটা ওই একটা সালসারগুলো করতো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইমিউন রিঅ্যাকশন। স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস ভীষণভাবে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। যখন ইমিউন সিস্টেম সাপ্রেস হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে বা অন্য কোনো ইনফেকশন হচ্ছে, তো ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ রাখতে গেলে উই নিড টু বি ফ্রি ফ্রম দ্য এনি কাইন্ড অফ মেন্টাল স্ট্রেস। যতখানি স্ট্রেস ফ্রি লাইফ আমরা লিড করতে পারবো, আমার ইমিউন সিস্টেম তত ভালো থাকবে। সাইকোলজিক্যাল প্রেসার থেকে দূরে থাকা। নেক্সট হচ্ছে ফিজিক্যালি ফিট। ফিজিক্যাল এক্সারসাইজ ভীষণভাবে ইমিউন সিস্টেমকে, মানে সব কথায় আমার এনার্জি মেটাবলিজমটাকে ভীষণ দরকার। আর লিপিড অ্যাকুমুলেশন ইন দ্য বডি ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে।
এগুলো সব বিভিন্ন রিসার্চ আছে, প্রচুর রিসার্চ আর্টিকেল আছে, পেপার আছে যে কিভাবে লিপিড মেটাবলিজম, ওবেসিটি ইমিউন সিস্টেমকে ডাউন রেগুলেট করে দেয়। তো আমি যদি ফিজিক্যালি ফিট থাকি, অটোমেটিক্যালি আমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট থাকবে। সেকেন্ড, অ্যালকোহল, ড্রাগস বা টোব্যাকো এগুলো কমপ্লিটলি বন্ধ করতে হবে, কারণ এগুলো ডাইরেক্টলি ইমিউন সিস্টেমকে রোল করে না, এগুলো মিউটেশন ক্রিয়েট করে। অ্যালকোহল, আমার টোব্যাকো বা ড্রাগ কি করে, আমার সেলে ইমিউন সেলে বা নর্মাল সেলে মিউটেশন ক্রিয়েট করে, যে মিউটেশন গুলো ইমিউন সেল ডিসফাংশন করে দেয়। আচ্ছা আচ্ছা, এইখানে একটা আমার প্রশ্ন ছিল আমি দেখি যে ইউরোপে একটা কনসেপ্ট আছে, আমি জানি না সেই কনসেপ্টটা কতটা ভ্যালিড, যে ওরা বলে আর কি যে তোমার মানে ধরো 150 ml অফ ওয়াইন তুমি যদি প্রতিদিন পান করো, তাহলে সেটা তোমার শরীরে খুব একটা ক্ষতিকারক নয়, সেটা বরঞ্চ তোমার ইমিউন সিস্টেমটাকে অনেকটা ভালো করতে পারে। এটা কি এটা কি এক্সাজারেশন, না এটা কি বানিয়ে বলা? কিছু লজিক এখানে আছে। লজিক বলতে যে অ্যালকোহলের অ্যামাউন্ট ইন দা ব্লাড, সেটা কন্ট্রোল করে অ্যালকোহলের ডোজিং এফেক্টটাকে, একটা অ্যালকোহলের একটা মনে হয় ব্লাডের কতখানি অ্যামাউন্টে অ্যালকোহল গেলে সেটা ক্ষতিকারক লেভেল আছে। তো লো অ্যামাউন্টে অ্যালকোহল অনেক সময় হয়তো হেল্প করতে পারে, বেশ কিছু লজিক্যাল পেপার দেখেছি যারা লজিক্যালি সেটা করেছে। আমি ঠিক ব্যাপারটা আমি ভরসা পাচ্ছি না এই যুক্তিটা, যদিও এটা বলে। ব্যাপারটা বলছি, যুক্তিটার যেটা আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চটা হচ্ছে প্রোবায়োটিক ব্রাঞ্চ, ঠিক আছে? যারা মনে করে যে আমাদের যে গাট আছে না, যে গাট মাইক্রোবায়োটা বলে একটা পুরো গাটে আমাদের পুরো টোটাল ইন্টেস্টাইনে একটা ব্যাকটেরিয়াল ফনা বাস করে, ফ্লোরা আছে আর কি, প্রচুর ব্যাকটেরিয়া আছে। সেই ব্যাকটেরিয়াগুলো সেগুলো নাকি আমাদের হেলথ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, ওভার দ্য টাইম ইভলিউশনে আমরা ওই মাইক্রোব্যাকটেরিয়ার যে ফ্লোরাটা সেটা ডেভেলপ করেছি। এবং আমরা যে অ্যান্টিবায়োটিক খাই, বললাম যে অ্যান্টিবায়োটিক খেলে কি ক্ষতি হয়, অ্যান্টিবায়োটিক খেলে অনেক সময় ডায়রিয়া হয়, অনেকের ডায়রিয়া হয় অ্যান্টিবায়োটিকে। তার কারণ হচ্ছে আমি যখন অ্যান্টিবায়োটিক খাবো, আমার ওই ব্যাকটেরিয়াল ফ্লোরাটা যে রয়েছে মাইক্রোবায়োটাটা সেটা ড্যামেজ হয়। তো অনেক সময় অ্যালকোহল একটু অ্যাসিডিক। তো আমরা অ্যানিমেলের ক্ষেত্রে দেখেছি, অ্যানিমেলের ওই মাইক্রোবায়োটাটা গাট মাইক্রোবায়োটাকে মেনটেন রাখার জন্য আমরা একটু অ্যাসিডিক ওয়াটার দিই। তো সামহাউ লো অ্যামাউন্ট অফ অ্যালকোহল আমাদের গাট মাইক্রোবায়োটাকে স্টিমুলেট করতে হেল্প করে, কারণ আমরা জানি ব্যাকটেরিয়ার ওয়ান অফ দা বাই প্রোডাক্ট অ্যালকোহল। তো পসিবল লজিক একটা হয়তো আছে, কিন্তু অতটা ভ্যালিড না। ঠিক আছে, তুমি এগিয়ে যাও, এটা জাস্ট একটা বাইপাস আমি প্রশ্ন করলাম। তারপর বলো। মেডিটেশন বা নিজেকে সারাদিন নিজেকে একটুখানি সময় দেওয়া, এটা কিছুটা হলো বডিকে সোজা কথায় মেন্টাল স্ট্রেসটাকে রিডিউস করানো থ্রু মেডিটেশন বা যোগ ব্যায়াম করা, এগুলো একটু হেল্প করতে পারে। সেকেন্ড, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, যেটা টু ডেডলিয়েস্ট ডিজিজ। হয়তো অনেক সময় আমরা আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে গেলে কিছু করার নেই, বাট ইট শুড বি অলওয়েজ ইন চেক। কখনোই যেন ডায়াবেটিস ওভার শুট না করে যায়, বা ব্লাড সুগার ওভার খুব আনকন্ট্রোল না হয়ে যায়। আর ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, হেলদি রিলেশনশিপ মেনটেন করা উইথ দা সোসাইটি এবং এভরি পার্সনের সঙ্গে, সেটাও অ্যানাদার থিং। ভালো থাকা, মনটাকে ভালো রাখা, কারণ ইমিউনোলজির সঙ্গে সাইকোলজির ভীষণভাবে সাইকোলজিক্যাল স্ট্যাটাসের সঙ্গে ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস, ইমিউনিটি স্ট্যাটাসের ভীষণভাবে একটা কোরিলেশন আছে। যারা মেন্টালি খুব ভালো থাকে, হাসি খুশি থাকে, ইমিউন সিস্টেম স্ট্রং থাকে, এক্সপেরিমেন্টালি প্রুভ আর কি। এটা এক্সপেরিমেন্টালি প্রুভ। তো এই জিনিসগুলো ওয়ান অফ দা ক্রুশিয়াল, যেখানে আমরা ইমিউন সিস্টেমটাকে হেল্প করতে পারি। আর ইমিউন সিস্টেমের কারণ আমরা একটা সার্টেন এজের পরে ইমিউন সিস্টেমে মডিফিকেশন করতে পারবো না। ভ্যাকসিনেশন স্টেজ বেরিয়ে যাওয়ার পরে আমার ইমিউন সিস্টেম যে কন্ডিশনে আছে, সেই কন্ডিশনে আর এনহ্যান্স করা সম্ভব নয়। আমি তাকে ব্যাকআপ সাপোর্ট দিতে পারি। তো ব্যাকআপ সাপোর্ট গুলো হচ্ছে এইগুলো। আর যেটা করতে পারি, যে ইমিউন সিস্টেমের হিস্ট্রি তো খুব যদিও আমরা এখন খুব রিসেন্টলি ডিসকাস করছি, লাস্ট 1968 এর সময় থেকে ইমিউন সিস্টেম খুব পপুলারাইজ হয়েছে, বাট ইমিউন সিস্টেম ইজ ভেরি ওল্ড, ইমিউনোলজি রিসার্চ বা ইমিউনোলজি প্র্যাকটিস ভেরি ওল্ড। ইন দ্য 15th সেঞ্চুরিতে থুসিডাইস বলে একজন ছিলেন, সে ইমিউনিটি প্লেগ ইমিউনিটি নিয়ে প্রথম কনসেপ্ট দেন। এবং চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল মেডিসিনে প্রচুর স্ক্রিপ্ট রয়েছে। বিকজ আমি যেহেতু ট্র্যাডিশনাল মেডিসিনের একটা পোর্শনে ভীষণ ইন্টারেস্টেড কাজ করি, আমি জানি দ্যাট ইজ এ হিউজ ইমিউনোমডুলেটরি কম্পোনেন্ট, প্ল্যান্ট প্রোডাক্ট বা মেডিসিন, এভরিথিং প্রচুর কিছু আছে, বোথ চাইনিজ মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল মেডিসিন, যেগুলো ইমিউনিটিকে সামহাউ বুস্ট করে। সেখানে সমস্যা এটা হচ্ছে যে আমরা যারা মডার্ন মেডিসিনে বিশ্বাস করি, আমরা সবসময় লুকিং ফর দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আমরা জানি হলুদ আমাদের ইমিউনোমডুলেটর, তা আমরা মডার্ন বায়োলজিস্টরা খুঁজতে শুরু করলাম যে হলুদের কোন কম্পোনেন্টটা আমার ইমিউনোমডুলেটর। আমি পেলাম যে কার্কুমিন।
কার্কুমিন দিয়ে দেখেছি কার্কুমিন কি করে, কার্কুমিন র্যাপিডলি সেলকে মেরে ফেলে, ইনফেকশাস সেলকে মেরে ফেলে, তার সঙ্গে সঙ্গে নর্মাল সেলকেও মারে। বাট আমরা যখন হলুদ খাই তখন ঘটনাটা ঘটে না, কারণ আমরা যখন ট্র্যাডিশনাল মেডিসিনে বা ন্যাচারাল প্রোডাক্টগুলো নিই, ন্যাচারাল প্রোডাক্টে আমরা কিন্তু অ্যাজ এ র ইনজেক্ট করি। এবং র সিস্টেমে যখন আমার অ্যাক্টিভ কম্পোনেন্টে যেমন থাকে, সেরকমভাবে অ্যাক্টিভ কম্পোনেন্টের এফেক্টটাকে ইনহিবিট করার জন্য কিছু ইনহিবিটরি কম্পোনেন্টও থাকে, তো সেগুলো সামাও হেল্প করে। তো কিছু জিনিস আছে, তো যেটা হচ্ছে যে সেটা আমি একটু পরের স্লাইডে আসছি। তো বেস্ট থিং হচ্ছে উই শুড টেক ভ্যাকসিন ইন প্রপার টাইম, এবং সেটা শুরু হয় বিফোর বার্থ, মানে প্রেগনেন্সির সময় কিছু ভ্যাকসিনেশন আছে, মানে আমরা যদি WHO সাইটে বা ইউনেস্কো সাইটে যাই, সেখানে পুরো ভ্যাকসিনেশন চার্ট দেওয়া আছে যে কোন এজ গ্রুপে কোন কোন ভ্যাকসিনেশন আছে। তো টোটাল ভ্যাকসিনেশন চার্টটা, ভ্যাকসিনেশনের যে শিডিউলটা, সেটা প্রেগনেন্সি শিডিউল আছে উইদিন ইমিডিয়েট বার্থ, মানে জন্ম থেকে 6 ঘন্টার মধ্যে মেজরিটি মানে 30% ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। তারপরে 1 থেকে 2 মাস, 4 মাস, 6 মাস, 7 to 11, so these are different age group, যে গ্রুপে ভ্যাকসিনেশন শিডিউলটা জেনারেট করা আছে আপ টু 18 ইয়ার্স পর্যন্ত। কারণ আফটার 18 ইয়ার্স আমাদের যে বোন মেরো ডেভেলপমেন্ট সেটা বন্ধ হয়ে যায়। তো যা কিছু ডেভেলপমেন্ট সেলের, মানে ইমিউন সেল যেগুলো ব্লাড সেল, যে বেসিক্যালি তাদের ডেভেলপমেন্ট গুলো 18 বছরের মধ্যেই মেজরিটি কমপ্লিট হয়ে যায়। তো আফটার বিয়ন্ড 18 ইয়ার্স সমস্ত ভ্যাকসিনেশনই শর্ট টার্ম ভ্যাকসিনেশন। আমি লং টার্ম ভ্যাকসিনেশনের যে এফেক্ট, যেটা মানে যেটা উপকারিতা, সেটাই পাবো না। তাহলে আমার এই শিডিউলটা ফলো করে উই শুড আন্ডারগো, আমাদের বাচ্চাদেরকে, আমার চারপাশে যারা রয়েছে প্রত্যেককে ইনডিউস করা বা তাদেরকে মোটিভেট করা যে তারা যেন প্রপার ভ্যাকসিনেশনটা করে। কারণ ভ্যাকসিনেশন যদি প্রপার করি, দেন উই ক্যান ডেভেলপ হার্ড ইমিউনিটি, আদারওয়াইজ নট। আর হচ্ছে যে ন্যাচারাল যে ইমিউনোমডুলেটর আছে সেগুলোকে আমরা যদি ইনটেক করি, যেমন হচ্ছে যে প্লেন্টি অফ ওয়াটার, কারণ ওয়াটার আমার বডি থেকে টক্সিন রিমুভ করে। হিউজ অ্যামাউন্টে আমার সাইট্রাস ফুড যেগুলো, যে ভিটামিন সি রিচ, কারণ ভিটামিন সি ইমিউন সেলের স্টেবিলিটি দিতে সাহায্য করে। দেন রসুন, আদা, হলুদ বা গ্রিন টি বা এরকম হার্বাল টি আছে, তার কিছু রেসিপি আছে, সেগুলোকে গোলমরিচ, এবং ডিমটা এই কারণের জন্য, ডিমে একটা সময় মনে করা হতো ডিম খেলে কোলেস্টেরলের সমস্যা থাকে, তো না, এখন এটা প্রুভ যে না, ডিম খেলে কোলেস্টেরল খুব একটা বাড়ে না। এবং ডিমের ক্ষেত্রে যেটা দরকার, যদি ডিমের থেকে যদি অ্যালার্জি না থাকে কারোর, তাহলে এভরিডে এ পারসন শুড টেক 1 egg, কারণ ভিটামিন একটি করে ডিম আছে। হ্যাঁ, তো ভিটামিন D3 অ্যালং উইথ মিল্ক ভীষণভাবে ইমিউন সেলকে সাপ্রেস করে, এবং এটা ইট ইজ রিপোর্টেড, মানে রিসেন্টলি একটা জার্নালে রিপোর্টেড যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করোনা থেকে, মানে কোভিড থেকে, ইটালির রিপোর্ট যে করোনাকে রিডিউস করেছে অনেকখানি, যারা রেগুলার বেসিসে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করেছিল। এবং ভিটামিন ডি শুধুমাত্র এখানে নয়, ভিটামিন ডি এবং কার্কুমিন, হলুদ, ব্রেন মানে নিউরাল সেলের ডেভেলপমেন্ট, আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য ভীষণ এসেন্সিয়াল। হানি ভীষণভাবে ভীষণ স্ট্রং ইমিউনোমডুলেটর। এবং আমাদের যে ইন্ডিয়ান কালচারে বা চাইনিজ কালচারে যে চ্যবনপ্রাশ আছে, চ্যবনপ্রাশের মিক্সচার অফ অল দ্য ন্যাচারাল ইমিউনিটিস, সেগুলো ভীষণভাবে হেল্প করে ন্যাচারাল ইমিউনোমডুলেটর হিসাবে কাজ করতে। তো কিন্তু ব্যাপার হচ্ছে যে এগুলো সমস্যা, এটা বলি যে রিয়েল সিনারিও, আমরা এগুলো পড়ছি, পড়ে নিজেদের ইচ্ছা মতো এগুলোকে ইনটেক করছি। দ্যাটস শুড নট বি সিচুয়েশন। এটাও কিন্তু সেই অ্যান্টিবায়োটিকের মতো ঘটনা ঘটবে। আচ্ছা, কোন ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারালি আমরা খাই বলে এটা হওয়ার কোনো কারণ নেই যেটা আমি গন্ডায় বা টনটন গন্ডায় খেয়ে যাবো। আচ্ছা, এটাও পরিমাণ মতো খেতে হবে। হ্যাঁ, পরিমাণ মানে খেতে হবে। এবং যদি কেউ খেতে চায়, it should be suggested সে should consult a good clinician, যারা এগুলো প্র্যাকটিস করে, রেকগনাইজড ক্লিনিশিয়ান, যারা প্রপার ওয়েতে আমাদের টেক্সট থেকে, অ্যানসিয়েন্ট টেক্সট থেকে সে ফর্মুলেশন গুলো তৈরি করে দেবে। দেন অনলি ইট শুড বি বেনিফিশিয়াল। আচ্ছা, গুড। আদারওয়াইজ এগুলোকে যদি আমরা ইনটেক করি, আমাদের যেটা সমস্যা হবে, কিডনি স্টোন হবে, গলব্লাডার স্টোন হবে, আমাদের পুরো ক্ষতিকারক, অন্যভাবে ক্ষতি আসতে পারে। ঠিক, মানে আমি দেখছি, মানে বিশেষ করে কোভিড সিচুয়েশনে লোকজন যে হারে, মানে নিউজ পেপার, মানে বেসিক্যালি নিউজ মিডিয়া এখন এত বেশি মানে কন্ট্রোলিং হয়ে গেছে যে আমরা মানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে বেশি আমরা নিউজ মিডিয়ায় ভরসা করি। একদম ঠিক। এবং ভুলভাল জিনিসপত্র দিয়ে যেমন একটা সমাজকে আর কি অন্যদিকে চালনা করে দেওয়া হচ্ছে, সেইটা মানে ঠিক। একদম সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে যে ওখান থেকে পড়ে বা ওখান থেকে একটা রেসিপি পড়ে, প্রোটোকল পড়ে, ইট শুড নট বি প্র্যাকটিসড। যদি করতেই হয়, প্রপার ওয়েতে করা অবশ্যই দরকার। আচ্ছা, তো এগুলো হচ্ছে যে কিছুটা সাপোর্ট আমরা ইমিউন সিস্টেমকে দিতে পারি বাই দিস ওয়ে। বাট আমার সাজেশন হচ্ছে যারা এই ভিডিওটা পরবর্তীকালে দেখবে,
তার জন্য তাদের চারপাশে যে কমিউনিটিতে প্রত্যেককে ইনসিস্ট করে প্রপার ভ্যাকসিনেশন নিতে, ছোট ছোট বাচ্চাদের পোলিও, পালস পোলিও যখন খাওয়াতে আসে বা মিজেলসের ভ্যাকসিনেশন হয়, নিজের এগুলোতে যেন তারা এনকারেজ করে, মানে হেলথ ওয়ার্কারদেরকে যারা যখন আসে তাদের সঙ্গে যেন ভালো প্রপার বিহেভ করে তাদেরকে এনকারেজ করে, তাহলে তারা ইনিশিয়েটিভ নিয়ে যেন তারা ভ্যাকসিনেশনটাকে প্রপার ওয়েতে করায়। আচ্ছা, ঠিক আছে, অসাধারণ তুমি বললে, আমি তো মানে অনেক কিছু জানলাম, বুঝলাম। তা এইবার মানে সত্যি সুমিত, তোমাকে পেয়ে আমার এই যে ইমিউনিটি বা মানে এই যে একটা প্রতিরোধ ক্ষমতা, শরীরের প্রতিরোধ ক্ষমতা, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে এত জিনিসপত্র সত্যি জানতে পারলাম অনেক কিছু। আচ্ছা, এইবার একটা জিনিস আমাদের খুব মানে ইদানিংকালে উঠে আসছে, যে এই যে মানে কোভিড ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম একদমই কোনো আলোচনা করব না, কিন্তু কিন্তু মাঝে মধ্যেই দেখছি এই কথাটা উঠে আসে, সবাই বলছে যে আমাদের আমাদের ভারতবর্ষের একমাত্র বাঁচার উপায় এখন হচ্ছে হার্ড ইমিউনিটি। মানে হার্ড ইমিউনিটি বলতে আমরা 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 ঠিক কি বুঝি, মানে সেটাকে, মানে সেটা কি আসলে, বিষয়টি কি হার্ড ইমিউনিটি? বিষয়টা হচ্ছে যে মানে প্রথমে বলি যে কোভিড এমন একটা ভাবে আমাদেরকে এখন মানে চারদিকে প্রত্যেকটা মানে টোটাল আমাদের ইকোনমি, আমাদের ডেভেলপমেন্ট সমস্ত কিছুকে কমপ্লিটলি মানে মানে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, একটা জায়গায় স্টপ করে দিয়েছে। তো আমরা না চাইলেও কোভিড কে নিয়ে ডিসকাশন আমাদের বারবার এক্সাম্পল চলে আসছে বা ডিসকাস করতে হচ্ছে, কারণ এটা বার্নিং ইস্যু আর কি, কারণ লোক ওটা নিয়ে বেশি ইন্টারেস্টেড জানতে যে কি করে আমি এখান থেকে প্রিভেন্ট করবো। তো হার্ড ইমিউনিটি হচ্ছে একটা কনসেপ্ট, মানে আমরা যেটা বায়োলজিস্টের ডিফারেন্ট থট অফ স্কুল আছে। কেউ মনে করে ইন্ডিভিজুয়ালিস্টিক কনসেপ্ট, মানে ইন্ডিভিজুয়াল হচ্ছে সবকিছু। একটা স্কুল অফ থটস মনে করে যে কনসেপ্টটা আমি তখনই মানবো যখন ইট শুড বি অন পপুলেশন লেভেল। তো পপুলারিস্টিক কনসেপ্ট, একটা মানে পপুলেশনে জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে কিনা। বাট ইমিউনোলজিটা হচ্ছে ভীষণভাবে ইন্ডিভিজুয়াল আর্মি, ইন্ডিভিজুয়াল ডিফেন্স সিস্টেম। তাহলে একটা হার্ড ইমিউনিটি হচ্ছে যে একটা টোটাল পপুলেশনে যদি কোনোভাবে একটা প্রত্যেকে যদি ধরে নিচ্ছি একটা পপুলেশনে 100 জন লোক আছে, তাহলে ইমিউনিটি কনসেপ্টটাকে আমি 100 জন লোকের উপর অ্যাপ্লাই করছি। 100 জন লোকের মধ্যে যদি দেখা গেলো 70 জন ইমিউন, 70% ইমিউন ফর এ পার্টিকুলার ডিজিজ, তাহলে কি হবে, যদি সেই ডিজিজটা ইনফেকশনটা আসে তাহলে কিন্তু সেটা স্প্রেড করবে। একটা খুব সুন্দর মানে প্রেজেন্টেশন আমি আছে যে এটা একটা 6টা পপুলেশন, 6 ডিফারেন্ট পপুলেশন রয়েছে। যে পপুলেশনের যে সবুজ রঙের যে কালারটা, সেটা ওই সবুজ বলছি মানে যেটা নীল রঙের রং কালার, ব্লু কালার, সেটা হচ্ছে সেনসিটিভ, মানে এদের কোনো ভ্যাকসিনেশন মানে এরা ইমিউন নয়, এদের কাছে ডিজিজটা হতে পারে। আর যেগুলো গ্রিনটা হচ্ছে যারা ইমিউন, যারা বাই ইমিউনিটি ডেভেলপ করা হয়েছে বাই ভ্যাকসিনেশন, অথবা ন্যাচারালি যারা ইমিউন হয়েছে। এটা কোনো কারণে অরেঞ্জটা হচ্ছে ইনফেকশন এলো, প্রত্যেকটা পপুলেশনে ইনফেকশন এলো। যদি হার্ড ইমিউনিটি কনসেপ্টটা এখান থেকে আসছে, এবার কি ইনফেক্টেড পারসন না, তাদের ইনফেকশনটা স্প্রেড করবে। একটা টাইম পরে ইনফেকশন স্প্রেড হচ্ছে, টোটাল ইনফেকশনটা আমি একটা সাডেন টাইম দেখে নিচ্ছি। আমি যখন দেখছি যেখানে আমার ন্যাচারাল ইনফেকশন নেই, মানে ইমিউনিটি 0%, সেখানে কিন্তু আমার মেজরিটি পপুলেশন গেটিং ইনফেক্টেড। যেখানে আমার ভ্যাকসিনেশন রয়েছে বা যেখানে ন্যাচারাল ইমিউনিটি রয়েছে, সেখানে কিন্তু ইনফেকশনটা আস্তে আস্তে যত আমার পার্সেন্টেজ অফ ইমিউনিটি বাড়ছে, তত আমার ইনফেকশনের রেটটা কিন্তু কমছে। মানে যখন ইনফেকশনটা আসছে, ইনফেকশনটা হচ্ছে না। এবং এখানে যদি কিছু ইন্ডিভিজুয়াল থাকে, তারাও কিন্তু তারা ইমিউন না, মানে ইমিউনিটি তাদের না থাকা সত্ত্বেও তারা কিন্তু ইনফেকশনটা তারা পেলো না, বিকজ অফ দ্য ব্রেক দ্য চেইন। ইনফেকশন যে স্প্রেডিং এর চেইন, সেই ইনফেকশন স্প্রেডিং এর চেইনটা ব্রেক হয়ে গেছে এই সমস্ত ইমিউন পার্সনগুলোর জন্য। তো হার্ড ইমিউনিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সেন্ট ইমিউনিটিটাকে না কনসিডার করে আমরা কনসিডার করছি টোটাল পপুলেশনে, যে পপুলেশনের 1-2% ইনফেক্টেড হতে পারে, কিন্তু পপুলেশনের মেজরিটি পার্সেন্ট ইনফেক্টেড হবে না, বিকজ অফ দিস হার্ড ইমিউনিটি। হার্ড মানে হচ্ছে তো মানে একটা অ্যানিমালের ঝুম যাকে বলে আর কি, মানে একটা গ্রুপ অফ, সেখান থেকে কনসেপ্টে এসছে যে একটা গ্রুপ অফ পিপল যাদের মধ্যে কিছু পোর্শন ইমিউন, সেই ইমিউন পোর্শন গুলো ডিজিজের স্প্রেডটা সেটাকে প্রিভেন্ট করে দিচ্ছে। তাহলে একটা পপুলেশন যত তাড়াতাড়ি হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, তত তাড়াতাড়ি তাদের সেই পপুলেশনে ইনফেকশনের রেটটা কমবে। আচ্ছা, আশা করি এই প্রেজেন্টেশন থেকে আমি সেটা মানে ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা। হ্যাঁ, কিভাবে মোটামুটি বোঝা গেছে জিনিসটা, কনসেপ্টটা মোটামুটি আশা করি দর্শকও বুঝতে পারছে জিনিসটা, আমি মোটামুটি বুঝতে পেরেছি জিনিসটা। ঠিক আছে, তাহলে এখন মানে হ্যাঁ, তার মানে
এখন আমরা মানে এখন তো দেখছি যে মানে মিডিয়া, প্রথমে তো কিছু মানুষ বলেছিলেন যে ঠিক আছে 10-12 দিন আমরা ঘরে বন্ধ থাকবো, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এটা যদিও আমরা আমি মনে আছে জার্মানিতে আমরা বসে এটা আলোচনা করেছিলাম যে এটা হতে চলবে না, কেননা এটা হতে পারে না। কেননা 2021-এর মধ্যে আমাদের একটা ধারণা ছিল যে 30-40% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন উইল বি ইনফেক্টেড। এটা একটা ধারণা আমাদের ছিল। মানে তার মানে 1 বিলিয়নের উপরে পপুলেশন বা 2 বিলিয়ন পপুলেশন এটা হতে পারে যে আলটিমেটলি তোমার কোভিড ইনফেক্টেড হবে। যাই হোক, সেটা এখন আর ভারতবর্ষের মতো দেশে তো একটা বড় সংখ্যক ইনফেকশন হলে তো খুব সমস্যা হতোই, সেটা আমরা জানতাম। ভারতবর্ষের মধ্যে সেটা হয়েছে, যেটা ভারতবর্ষের মতো কান্ট্রিতে যে কোনো কারণে সামহাও যে কোনো কারণের জন্য হোক, মানে ভারতবর্ষে অ্যাসিমটোমেটিক পার্সন ইজ হায়ার, ভীষণ হায়ার। ইন্ডিয়াতে কোভিডের যে ডেটা আমি এভরিডে যেটা অ্যানালিসিস করি আর কি, কোভিডের ডেটাগুলোকে যেটা উঠে আসছে, সেখানে দেখতে পাচ্ছি যা টেস্ট করছে তার মধ্যে মোর অ্যাবাউট মানে 80% হচ্ছে অ্যাসিমটোমেটিক। সে অ্যাসিমটোমেটিকের একটা মেবি পসিবল এক্সপ্লেনেশন হচ্ছে এই হার্ড ইমিউনিটি। কারণ এই যে কোভিডটা ইজ ভেরি লাইক টু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে সিমিলার কাইন্ড অফ ভাইরাস। হ্যাঁ, ইন্ডিয়ান পপুলেশন যেহেতু এই ধরনের ডিজিজ নিয়ে, মানে আমরা বাঙালিরা বলি যে আমরা অতিমারি নিয়ে বড় হয়েছে, অতিমারি মহামারী হচ্ছে আমাদের মানে বাঙালি মানে ইন্ডিয়ান সোসাইটির একটা মানে বড় মানে বেড়ে ওঠা আর কি। হ্যাঁ, পার্ট অফ যাই হোক বেরো আর কি। হ্যাঁ, তো ন্যাচারাল ইমিউনিটি কিছুটা রয়েছে, এবং ন্যাচারাল ইমিউনিটি রয়েছে বলেই যে আমরা এত বেশি অ্যাসিমটোমেটিক কেস পাচ্ছি ইন্ডিয়াতে কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি, ডেভেলপ কান্ট্রিগুলো থেকে। সেটা একটা মেবি বিকজ অফ দিস হার্ড ইমিউনিটি। এবং কম্পেয়ার টু দ্য ডেভেলপ কান্ট্রির সঙ্গে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে মর্টালিটি রেটের যে ডিফারেন্সটা হয়েছে, তার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণটা হচ্ছে এজ স্ট্রাকচার। আমরা যদি এজ স্ট্রাকচার পিরামিড দেখি, ইটালি দেখি বা অন্যান্য ডেভেলপ কান্ট্রিগুলো দেখি, সেখানে কিন্তু যেগুলো হায়ার এজ গ্রুপ মানে 50+ পিপল, মানে যে পিরামিড ড্র করি, পিরামিডটা হচ্ছে রিভার্স পিরামিড, মানে কম বয়সী লোক কম, মানে ওটা এরকম পিরামিড। হ্যাঁ, সেটা ঠিক, কারণ আমরা হ্যাঁ স্বাভাবিক, কারণ ভারতবর্ষের এভারেজ এজই তো 27.5 থেকে 28। ইন্ডিয়াটা হচ্ছে এইরকম, মানে হ্যাঁ, উপরটা ডাউন, নিচেটা মানে মোটা আর ফ্ল্যাট। তার ফলে যারা ডেভেলপিং যে সময়টা, যে এজ গ্রুপটা, সেটা অনেক বেশি ইন্ডিয়াতে, মানে 18 বছর 20 বছর 25 বছর পপুলেশনটা অনেক হাই। তো অটোমেটিক্যালি তাদের ইমিউন সিস্টেমটা কিন্তু ডেভেলপিং, তারা ডেভেলপ করছে। তো তাদের যখনই তারা ইনফেকশনটা পাচ্ছে, তাদের কিন্তু টি-সেল রেসপন্স অনেক বেটার কম্পেয়ার টু দ্য 50 ইয়ার্স বা 40 ইয়ার্স লোকের তুলনায়। একদম ঠিক। তো সেই জায়গাটা ইন্ডিয়াকে একটা অ্যাডভান্টেজেস পজিশনে রেখেছে, যে কারণের জন্য এত ইনফেকশন, আজকে ইনফেকশনের ব্রাজিলকে ক্রস করে গেছে ইন্ডিয়া, আজকে মানে পজিটিভ ইনফেকশনের সেকেন্ড পজিশনে। তো তা সত্ত্বেও মর্টালিটি রেট কিন্তু অনেক কম কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। আর তারপরে আরো অনেক বিষয় আছে, যাক সেইগুলো হচ্ছে অনেক পলিটিক্যাল রাজনৈতিক ব্যবসা বিষয়, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা রাখতে চাই না। তবে যাই হোক, আমরা মানে সুমিত, এবার আমি স্লাইড শেয়ারটা একটু বন্ধ করি। হ্যাঁ হ্যাঁ, স্লাইড শেয়ারটা বন্ধ করি। তুমি দেখো তো বন্ধ করতে পারছো কিনা, তুমি বন্ধ করো। বন্ধ করো তো, তাহলে লাস্ট স্কিলটা আমরা ফিরে আসবো। হ্যাঁ, যাক সুমিত, তোমার থেকে মানে সত্যি অনেক কিছু জানলাম, বুঝলাম। আমি আশা করি যে মানে যা এই যে ইমিউনিটি সম্বন্ধে তুমি যে একটা তোমার অসাধারণ জ্ঞান, এবং সেটাই আমার সাথে শেয়ার করলে এবং আমাদের এই বিজ্ঞান এবং যুক্তি চ্যানেলে সেটাকে যদি দিই, আমার দৃঢ় বিশ্বাস এই সিরিজটা যে ইমিউনিটি কি, ইমিউনিটি নিয়ে আমরা কি কি ভাবতে পারি, ইমিউনিটি নিয়ে আমরা কি করে প্রতিরোধ করতে পারি, ইমিউনিটির আমাদের এই যে সুন্দরভাবে তুমি বললে, এটা আমি নিশ্চিত প্রচুর মানুষের এটা কাজে আসবে, মানুষ যদি মনোযোগ দিয়ে জিনিসটি দেখে। আমার বিজ্ঞান এবং যুক্তি চ্যানেলের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সুন্দর মানে এরকম বিরাট একটা ডিটেল গবেষণা তুমি জিনিসটাকে তুলে ধরলে মানুষের সামনে, অন্তত আমাদের মতো সাধারণ মানুষ খুব। আমি আশা রাখি যে তোমার সাথে আরো অনেক বিষয় আছে যেগুলো আমার অনেক কিছু পরিষ্কার হলো না, এবং যেগুলো আমার মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে সেগুলো যদি তুলে ধরা যায়, এগুলো তাদের মানে সচেতনতা অনেক বাড়াবে। তা সেই জন্য আমি আশা করি আগামী দিনে তোমাকে আবার পাবো, আমার অন্য প্রচেষ্টা এবং আমাদের অন্যান্য এই বিজ্ঞান যুক্তির বিভিন্ন প্রচেষ্টা, যাতে মানুষের সচেতনতা বাড়ে, বিজ্ঞান চেতনায় মানুষ উদ্বুদ্ধ হয়। আমি আমার নিজের তরফ থেকে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দর্শককে জানাই আপনারা চোখ রাখুন আমাদের এই বিজ্ঞান এবং যুক্তির প্রচেষ্টায়। আশা করি আপনাদের এর থেকে বিজ্ঞান সচেতনতার অনেক কিছু এবং বিজ্ঞান যুক্তির অনেক কিছু জিনিসপত্র আপনারা পাবেন। ধন্যবাদ।